আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ রহমতে সকলেই ভালো আছো। আমি ইসমত আরা বেগম, সিনিয়র শিক্ষক, সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল। কোভিড-19 পরিস্থিতিতে সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলের অনলাইন শ্রেণী কার্যক্রমের অংশ হিসেবে আমি নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের গদ্যাংশের একটি বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে অনুসরণ করবে। আমরা আজ আলোচনা করব নিমগাছ গল্পটি নিয়ে, যেটি লিখেছেন বনফুল। বনফুল লেখকের ছদ্মনাম, আসল নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়। একসময় বাংলা সাহিত্যের কবি সাহিত্যিকদের মধ্যে সাহিত্য রচনায় ছদ্মনাম ব্যবহারের প্রবণতা ছিল। যেমন কাজী নজরুল ইসলাম দুখু মিয়া নাম দিয়ে লিখেছেন, মীর মশাররফ হোসেন গাজী মিয়া নাম দিয়ে লিখেছেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনিলা দেবী নাম দিয়ে লিখেছেন। ঠিক তেমনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার অনেক রচনায় ভানুসিংহ ছদ্মনাম ব্যবহার করেছেন। এই দিক দিয়ে বলাইচাঁদ মুখোপাধ্যায় একটু ব্যতিক্রম। তিনি এমন একজন লেখক যাকে সকলেই ছদ্মনামেই চিনেন। তার প্রকৃত নাম না বললেই অনেকেই হয় তাকে চিনতে পারেন না। আমরা আজকে বনফুলের নিমগাছ গল্পটি নিয়ে আলোচনা করব, যেটি একটি নতুন ধারার ছোট গল্প। আমরা জানি বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পের জনক, কিন্তু বনফুলের এই গল্পটি ঠিক ছোট গল্প নয়। এটাকে লেখক নাম দিয়েছেন অনুগল্প। এটাকে ছোট গল্পেরই একটি শাখা বলা যায়, যা আকারে ছোট গল্পের চেয়েও ছোট। ইংরেজিতে বলা হয় ফ্ল্যাশ ফিকশন, মানে বজ্রপাতের মতো। বজ্রপাত যেমন হঠাৎ করে আসে, হঠাৎ করে শেষ হয়, তার রেশ অনেকক্ষণ থাকে। বনফুলের অনুগল্পগুলো ঠিক তেমনই। গল্পগুলো হঠাৎ করে শুরু হবে, হঠাৎ করে শেষ হবে। গল্পগুলো পড়লে এতটাই ভালো লাগবে যে শেষ হওয়ার পরেও অনেক দিন মনে থাকবে, এবং গল্পগুলোর বক্তব্যের মধ্য দিয়ে আমরা অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ধারণা পাব। এই গল্পগুলোর আর একটি বৈশিষ্ট্য হলো এগুলো এক পাতা আধ পাতার গল্প। কম কথায় কত বেশি বলা যায় তার নিদর্শন রেখেছেন বনফুল তার বিভিন্ন ধরনের অনুগল্পগুলোতে। তাই বনফুলকে বলা হয় অনুগল্পের জনক। এই নিমগাছ গল্পটি অদৃশ্যলোক কাব্যগ্রন্থের নিমগাছ গল্পটি অদৃশ্যলোক গ্রন্থের অন্তর্ভুক্ত। এই অদৃশ্যলোক গ্রন্থটি প্রকাশিত হয়েছে 1947 সালে। এটি একটি প্রতীকী গল্প। এই নিমগাছ গল্পটি একটি প্রতীকী গল্প বা রূপক গল্প। অনেকেই মনে করেন এটি একটি কবিতা। কবিতার মতো লেখা হলেও আসলে এটি কবিতা নয়। এই ধরনের গল্পের মাধ্যমে লেখক রূপকের আশ্রয়ে যে বক্তব্যটা পাঠকের সামনে উপস্থাপন করে, তার অন্তরালে অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার চেষ্টা করেন। নিমগাছ গল্পটি শেষ পর্যন্ত পড়লে আমরা তা বুঝতে পারব। গল্পটি পড়ার আগে আমরা লেখক পরিচিতি সম্পর্কে বিস্তারিত জানব। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখন আমরা আলোচনা করব নিমগাছ গল্পটির লেখক পরিচিতি নিয়ে। ক্লাসটি অনুশীলনের সময় তোমরা অবশ্যই বইটি সাথে রাখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে। নিমগাছ গল্পটি লিখেছেন বনফুল, যার প্রকৃত নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। বিহারের পূর্ণিয়ার অন্তর্গত মনিহার গ্রামে 1899 সালে 19শে জুলাই তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা ডাক্তার সত্যনারায়ণ মুখোপাধ্যায়।
বনফুল পূর্ণিয়ার সাহেবগঞ্জ ইংরেজি উচ্চ বিদ্যালয় থেকে 1918 সালে ম্যাট্রিক, হাজারীবাগের সেন্ট কলম্বাস কলেজ থেকে 1920 সালে আইএসসি এবং 1927 সালে পাটনা মেডিকেল কলেজ থেকে এমবি পাস করেন। মেডিকেল অফিসার পদে চাকরির মাধ্যমে বনফুলের কর্মজীবন শুরু। 1918 সালে শনিবারের চিঠিতে ব্যঙ্গকবিতা ও প্যারোডি লিখে তিনি সাহিত্য অঙ্গনে প্রবেশ করেন। প্রবাসী পত্রিকায় তিনি এক পাতা আধ পাতার গল্প লিখতেন। গল্পগুলো আকারে ক্ষুদ্র অথচ বক্তব্যে তাৎপর্যপূর্ণ। তার উল্লেখযোগ্য গল্পগ্রন্থ বনফুলের গল্প, বনফুলের আরও গল্প, বাহুল্য, বিন্দু বিসর্গ, অনুগামিনী, তন্বী, উর্মিমালা, দূরবীন ইত্যাদি। বাস্তব জীবন ও জ্ঞানবিজ্ঞানের বিচিত্র উপাদান তাঁর গল্প উপন্যাসে নিপুণভাবে প্রকাশিত হয়েছে। বনফুলের উল্লেখযোগ্য উপন্যাস হল তৃণখণ্ড, কিছুক্ষণ, দৈরথ, নির্মোক, সেও আমি, জঙ্গম, অগ্নি ইত্যাদি। এছাড়াও বনফুলের কবিতা, ব্যঙ্গ কবিতা, চতুর্দশপদী, জীবনী নাটক, শ্রী মধুসূদন, বিদ্যাসাগর প্রভৃতি তার অনন্য সাধারণ সৃষ্টি। বিভিন্ন পুরস্কার সহ তিনি পদ্মভূষণ উপাধি লাভ করেন। 1979 সালের 9 ফেব্রুয়ারি বনফুল কলকাতায় মৃত্যুবরণ করেন। তাহলে আমরা লেখক পরিচিতি থেকে যেসব কোয়েশ্চেনগুলো আসতে পারে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথমে আসতে পারে, আরেকটা কোয়েশ্চেন আসতে পারে, বনফুলের প্রকৃত নাম কি? তাহলে বনফুলের প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়। আর জন্মসাল হচ্ছে 1899 সাল। এটি অবশ্য আমাদের মনে রাখতে হবে। এই 1899 সালে আমাদের আরও দুইজন কবি জন্মগ্রহণ করেছেন। একজন হলেন কবি কাজী নজরুল ইসলাম, অন্যজন হলেন কবি জীবনানন্দ দাশ। আশা করি তোমাদের মনে থাকবে। এরপর যে কোয়েশ্চেনটা আসতে পারে, কোন ধরনের লেখনীর মাধ্যমে তিনি সাহিত্য অঙ্গনে প্রবেশ করেন? তাহলে ব্যঙ্গ কবিতা ও প্যারোডির মাধ্যমে তিনি সাহিত্য অঙ্গনে প্রবেশ করেন। কত সালে? সেটা 1918 সালে। কোথায় তিনি লিখতেন? শনিবারের চিঠিতে। আরেকটা কোয়েশ্চেন, প্রবাসী পত্রিকায় তিনি এক পাতা আধ পাতার গল্প লিখতেন। কোন পত্রিকায় তিনি এক পাতা আধ পাতার গল্প লিখতেন? তাহলে প্রবাসী পত্রিকায় তিনি এক পাতা আধ পাতার গল্প লিখতেন। এছাড়া আমাদের মৃত্যুসালটাও অবশ্যই মনে রাখতে হবে। আর উপন্যাস, গল্প, জীবনী নাটকগুলো আমাদের মনে রাখতে হবে। তিনি কোন উপাধিতে ভূষিত হয়েছেন? পদ্মভূষণ উপাধিতে ভূষিত হয়েছেন। এই কোয়েশ্চেনগুলো আমাদের মনে রাখতে হবে, এগুলো থেকে এই পরীক্ষায় আসতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা আলোচনা করব গল্পটি মূলভাব নিয়ে, এবং গল্পটি আমরা পড়ব এবং মূলভাব নিয়ে বিস্তারিত আলোচনা করব। গল্পটিতে একটি চমক আছে। গল্পটি পড়লে প্রথমে মনে হবে এখানে নিম গাছের কথা বলা হচ্ছে, শেষের দিকে মনে হবে এখানে ঠিক নিম গাছের কথা নয়, এখানে বলা হচ্ছে গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার কথা। একেবারেই গল্পের শেষ লাইনটি, যেটাকে আমরা ম্যাজিক বাক্য বলে থাকি, যেখানে লেখক পুরে দিয়েছেন সীমাহীন কথার আখ্যান। এটাকে আমরা বনফুলের জীবনমুখী গল্প বলতে পারি। লেখক স্বল্প কথায় এই গল্পে তৎকালীন নারী সমাজের একটি চিত্র তুলে ধরেছেন। গল্পটি কাল্পনিক, বাস্তবের কোনো ঘটনার সাথে চরিত্রের সাথে কোনো মিল নেই, মিল থাকলেও তা কাকতালীয়। তাহলে আমরা গল্পটি পড়ব এবং বিস্তারিত আলোচনা করব। কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে। এখানে ছাল বলতে গাছের বাকলকে বোঝানো হয়েছে। পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে কেউ। এখানে শিল বলতে শিল পাটাকে বোঝানো হচ্ছে। কেউ বা ভাজছে গরম তেলে। খোস, দাঁত, হাজা চুলকানিতে লাগাবে। এখানে খোস, দাঁত, হাজা, চুলকানি এগুলো এক একটি চর্মরোগ। এগুলোর জন্য নিম গাছের পাতা অনেক উপকারী।
চর্মরোগের অব্যর্থ মহৌষধ। তাহলে এগুলো হচ্ছে চর্মরোগের, নিম গাছ হচ্ছে চর্মরোগের অব্যর্থ মহৌষধ। এখানে কোয়েশ্চেন আসতে পারে চর্মরোগের অব্যর্থ মহৌষধ কি? তাহলে নিম গাছ। কচি পাতাগুলো খায়ও অনেকে। এই কচি পাতাগুলো হচ্ছে, নিমের কচি পাতা খেলে মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, তাই কচি পাতাগুলো অনেকে খায়, এমনি কাঁচায় কিংবা ভেজে বেগুন সহযোগে। কারণ যকৃতের পক্ষে ভারী উপকার। এই বেগুন সহযোগে খেলে নিম গাছের পাতা, যেটা যকৃৎ অর্থ হচ্ছে লিভার, যেটা আমরা কলিজা বলে থাকি, এই লিভারের জন্য ভারী উপকার, তাই অনেকেই বেগুন সহযোগে নিম গাছের কচি পাতাগুলো ভেজে খায়। কচি ডালগুলো ভেঙে চিবুই কত লোক। এখানে আমরা জানি নিমের ডাল মেচওয়াকের জন্য খুবই ভালো, যেটা দাঁত ভালো রাখে। আমরা দাঁত ব্রাশ করে থাকি নিমের ডাল দিয়ে, বা মেচওয়াক বলে থাকি, মেচওয়াক করে থাকি, যেটা অত্যন্ত দাঁত আমাদের ভালো রাখে। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ। কেন কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ? কারণ নিম গাছ ঔষধি গাছ, এই গাছের অনেক গুণাগুণ রয়েছে, তাই কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ। এটাও কোয়েশ্চেন হিসেবে আসতে পারে। বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন। এখানে বিজ্ঞ বলতে জ্ঞানী লোকদেরকে বোঝানো হয়েছে। তাহলে বাড়ির পাশে নিম গাছ গজালে জ্ঞানীরা কেন খুশি হন? বলে নিমের হাওয়া ভালো, কারণ নিম গাছের হাওয়া ভালো, থাক কেটো না, কাটে না, কিন্তু যত্নও করে না, আবর্জনা জমে এসে চারিদিকে। তাহলে নিম গাছ যদিও কাটে না, কিন্তু তার কোনো যত্ন করা হয় না, এবং সব আবর্জনা এসে নিম গাছের তলায় স্তূপ হয়ে থাকে। শান দিয়ে বাঁধিয়ে দেখিও। শান বলতে এখানে ইট সিমেন্ট দিয়ে বাঁধিয়ে দেওয়াকে বোঝানো হয়েছে। সে আরেক আবর্জনা, অর্থাৎ এর মধ্যেও মানুষ আবর্জনা ফেলে। হঠাৎ একদিন একজন নতুন ধরনের লোক এলো। এখানে নতুন ধরনের লোক বলতে বোঝানো হয়েছে কবিকে। এখানে কোয়েশ্চেন আসতে পারে হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো, এই নতুন ধরনের লোকটিকে? তাহলে কবি। মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে। ছাল তুললে না, পাতা ছিঁড়লে না, ডাল ভাঙলে না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। বলে উঠল, বাহ, কি সুন্দর পাতাগুলি, কি রূপ, থোকা থোকা ফুলেরই বা কি বাহার। এক ঝাঁক নক্ষত্র নেমে এসছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে। এখানে সবুজ সায়রে বলতে সাগরকে বোঝানো হয়েছে, আর নক্ষত্র বলতে নিমের ফুলকে বোঝানো হয়েছে। বাহ, খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল। কবিরাজ নয়, কবি। তাহলে এখানে আমরা দেখি যে একজন কবি, যে শুধু নিম গাছের গুণাগুণে মুগ্ধ নয়, নিম গাছের সৌন্দর্যেও মুগ্ধ। তাহলে এখানে কবিরাজ নয়, কবি। এই কবিরাজ এবং কবির মধ্যে পার্থক্য রয়েছে। কবিরাজ শুধু নিম গাছের গুণাগুণ নিয়েই বিশ্লেষণ করেন, কিন্তু কবি শুধু নিম গাছের গুণাগুণ না, নিম গাছের বাহ্যিক সৌন্দর্যেও মুগ্ধ। নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়। কেন? কারণ কেউ নিম গাছের প্রশংসা করে না, তাই হঠাৎ করে কারো মুখে তার প্রশংসা শুনে নিম গাছটার ইচ্ছে করলো লোকটার সাথে চলে যেতে। এখানে লোকটা বলতে কবিকে বোঝানো হয়েছে, কিন্তু পারলে না। মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে। বাড়ির পেছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই প্রতীক আশ্রয়ে বর্ণিত এখানে নিম গাছ গল্পটি। নিম গাছের শিকড় মাটির ভিতরে প্রবেশ করে এবং চারিদিকে বিস্তৃতও হয়, তাই সে চলে যেতে পারে না। গল্পের একেবারে শেষের একটি লাইন আমরা, যেখানে লেখক, এটাকে আমরা ম্যাজিক বাক্য যেটাকে আমরা বলেছি, ওদের বাড়ির গৃহকর্মা নিপুণা লক্ষ্মী বউটারও ঠিক একই দশা। এখানে বাড়ির লক্ষ্মী বউটারও সেই নিম গাছের মতো একই দশা। তাহলে আমরা দেখতে পাচ্ছি নিম গাছ গল্পটিতে
এই বাড়িতে নিম গাছ যেমন আবর্জনার স্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে, কিন্তু তার কবির সাথে চলে যেতে ইচ্ছে করলো, কিন্তু যেতে পারল না, কারণ শেকড় চারিদিকে বিস্তৃত। ঠিক নিপুণা লক্ষ্মী বউটারও একই দশা। সেও সংসারের মায়াজাল ছেড়ে নিম গাছের মতো কোথাও যেতে পারে না। অর্থাৎ গ্রাম বাংলার এই কুলবধূরা সংসারের জন্য, সংসারের সকলের সেবায় তারা নিয়োজিত থাকে, সংসারের জন্য তারা নিবেদিত প্রাণ। কিন্তু তারা যেমন আমাদের জন্য নিবেদিত প্রাণ, তাদের প্রতিও আমাদের যত্নবান হওয়া উচিত, কিন্তু আমরা তা করি না। তাদের প্রতি আমাদের অবহেলা রয়েছে। এই অবহেলিত চিত্রটি, কুলবধূদের এই অবহেলার চিত্রটি গ্রাম বাংলার চিরায়ত রূপ। তাই কেউ একটু প্রশংসা করলে নিম গাছের মতো তাদেরও ইচ্ছে করে চলে যেতে, কিন্তু এই সংসারের মায়াজাল ছিন্ন করে তারা কোথাও যেতে পারে না। তাহলে আমরা গল্পের মধ্যে দেখতে পাই যে পুরো গল্পটা পর্যালোচনা করলে আমরা দেখি বনফুলের রূপক, গল্প অনুগল্পের বৈশিষ্ট্যের যে চিত্র, সেটা পুরোপুরি আমরা নিম গাছ গল্পে দেখতে পাই। এই নিম গাছটি হলো মূলত গ্রাম বাংলার সেই কুলবধূ যে অযত্নে অবহেলিত। লেখক এই গল্পের মধ্যে গ্রাম বাংলার অবহেলিত কুলবধূদের মর্মস্পর্শী হৃদয় বিদারক অন্তর্কষ্টের নীরব প্রতিচ্ছবির চিত্র যেমন তুলে ধরতে চেয়েছেন, ঠিক তেমনি সমাজের মানুষের বিবেককেও নাড়া দিয়েছেন, আমাদেরকে চিন্তা চেতনাকে বদলে দিয়েছেন তার গল্পের শেষ লাইনটির মাধ্যমে। আশা করি তোমরা গল্পটি বুঝতে পেরেছ এবং এই গল্প থেকে অনেকগুলো এমসিকিউ কোয়েশ্চেন আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। তোমরা সেগুলো ভালো করে পড়বে এবং শব্দার্থ, টিকা, পাঠ পরিচিতিও ভালো করে পড়বে। সৃজনশীলের জন্য তোমাদের খুব ভালো করে পাঠ পরিচিতিটা পড়তে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং এই গল্প থেকে কমপক্ষে 30টি অবজেক্টিভ SW হিসেবে বাড়ির কাজ করে রাখবে। পরবর্তী শ্রেণী কার্যক্রমে সেগুলো আমরা দেখব। তাহলে আজ এই পর্যন্তই। পরবর্তীতে অন্য একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ।